নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এবং ডক্টর প্লাস অনলাইনে আপনাদের স্বাগত। করোনা সতর্কতা, আমরা দীর্ঘ সময় করোনা সতর্কতার অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসছি এবং একদম সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। শুধুমাত্র অনুষ্ঠান বললে এটা ভুল হবে, এটা সতর্কতামূলক অনুষ্ঠানও বটে, কারণ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বহুবার স্টুডিওতেও আমাদের বিভিন্ন চিকিৎসকদের নিয়ে এসেছি এবং তাদের পরামর্শ আমরা নিয়েছি এবং সেই পরামর্শ অনুসারে আমাদের জীবনধারাকে আমরা এগিয়ে নিয়ে গিয়েছি আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে। এখনও কিন্তু আমরা এই পরিস্থিতির মধ্যেই রয়েছি এবং উত্তর বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ। ভারতবর্ষে 9 লক্ষের ওপর ছড়িয়ে গিয়েছে করোনা সংক্রমণ, যে বলা হচ্ছে যে ব্রাজিল এবং ইউএসের পরের স্থানেই কিন্তু ভারতবর্ষে এখন এই মুহূর্তে রয়েছে। এবং পশ্চিমবঙ্গের নিরিখে যদি আমরা দেখি করোনা সংক্রমণের মাত্রা, সেখানে 1435 জন আক্রান্ত করোনায় অফিসিয়ালি আমরা সেটা জানতে পারছি এবং গত 24 ঘন্টার মধ্যে রবিবার দিনে 10,359টি স্যাম্পল ইতিমধ্যেই টেস্ট করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। তো কি পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, কি নতুন গবেষণা বলছে? অনেক কিছু তো শুনছি যে অ্যান্টিডোট তৈরি হয়ে গেছে, রাশিয়াতে তৈরি হয়েছে, অ্যান্টিডোট আসতে চলেছে 15ই আগস্টের মধ্যে। সেসব পরের বিষয়, আমরা কোন অবস্থানে আছি? আমাদের আজকে এই আলোচনার সঙ্গে অবশ্যই স্কাইপিতে আমাদের রয়েছে সরাসরি চিকিৎসক এমডি মেডিসিন ডক্টর অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বিশ্বাস, অনেক অনেক স্বাগত জানাবো আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। এবং ডক্টর বিশ্বাসের সঙ্গে আপনারাও রয়েছেন এই মুহূর্তে আমাদের আলোচনার সাথী হয়ে। আপনাদের মনেও যদি কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকে এই পরিস্থিতি, এই পরিবেশকে কেন্দ্র করে, ডেফিনেটলি আপনারা ফোন করুন। দেখুন সরাসরি ফোন নাম্বার, দুটি মোবাইল নাম্বার যাচ্ছে 9062206209 এবং 9059912792। এই দুটি নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন আপনাদের জিজ্ঞাসা, আপনাদের প্রশ্ন নিয়ে। আমি স্বাগত জানিয়ে সরাসরি চলে যাব ডক্টর বিশ্বাসের কাছে। যে পরিসংখ্যান আমরা দেখছি, মানে চোখ বুঝছি, সকালবেলা তাকাচ্ছি, পরিসংখ্যান চেঞ্জ হয়ে যাচ্ছে, ফিগার চেঞ্জ হচ্ছে, শুধু সংখ্যা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, আক্রান্তের সংখ্যা। এবং হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে বলবো ডেফিনেটলি সুস্থতার হারও বাড়ছে, কারণ এটাতে মানুষ আরও বেশি অন্তত সচেতনও হচ্ছে, আশ্বস্ত হচ্ছে। যেটা আমার প্রশ্ন ডক্টর বিশ্বাস, যে আগামী নতুন কোনো গবেষণা এই করোনা বা কোভিড-19কে কেন্দ্র করে কি তৈরি হয়েছে? দেখুন, একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা তো হচ্ছে সুস্থতার হার বাড়ছে, কিন্তু আবার সংখ্যাটাও বাড়ছে। আমরা কিন্তু এখনো ভারসাম্য এসে গেছে সেটা বলতে পারবো না। জটিল পরিস্থিতিতে আমরা আছি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরপর একটার পর একটা দেখুন, গবেষকরা চেষ্টা করে যাচ্ছে, নিরলস পরিশ্রম করছেন এবং নানান তথ্য আমাদের সামনে উঠে আসছে। সব তথ্য সত্যি কথা মেনে নেওয়া সম্ভব হয় না, আবার কিছু তথ্য তো নিশ্চয়ই গুরুত্ব দিয়ে ভাবতে হয়। একটা রক্ত যখন হয় আমাদের প্লেটলেট লাগে, প্লেটলেট রক্তটা বন্ধ। এবার এই প্লেটলেটটাকে সারিবদ্ধভাবে একটা জায়গায় সংগঠিত করে নন ইলিউশন ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর। নন ইলিউশন ফ্যাক্টর কম থাকে তাহলে রক্তপাত হয় এবং সে কিছু রোগ আছে যেখানে নন ফ্যাক্টরের থাকে না, মানুষ রক্তপাত হয়। সেই ক্ষেত্রে ফ্যাক্টর যদি বেশি থাকে, এইখানে কোভিডের সাথে একটা যোগাযোগ দেখা যাচ্ছে। তাতে কোভিড এই যে ক্লট করে দিচ্ছে তাড়াতাড়ি ধমনীগুলোতে, আর্টারিগুলোতে রক্ত চলাচলটা আটকে দিচ্ছে, তাতে আরো বেশি ক্ষতিকারক হচ্ছে এবং একটা প্রদাহ তৈরি হচ্ছে যেটা আরো শরীরের পক্ষে ক্ষতিকারক হচ্ছে। তো এই গবেষণায় উঠে এসেছে যে ভন বিলিভার ফ্যাক্টর, যেটা খুব কোভিডের সাথে এটা একটা যুক্ত থাকতে পারে। কিন্তু একটা জিনিস, এই ভন বিলিভার ফ্যাক্টর পরীক্ষা করাটা কিন্তু দুঃসাধ্য ব্যাপার, সব ল্যাবরেটরিতে হয় না। তবে আগামী দিন আশা করি ভারতবর্ষে আরো বেশি ল্যাবে এই ভন বিলিভার ফ্যাক্টরটা দেখা যাবে। কিন্তু এতে সিভিয়ারিটি, কতটা মারাত্মক রোগটা, সেইটা চিহ্নিত হবে সহজে। ডক্টর বিশ্বাস, একটা কথা বলছি যে এই যে সিভিয়ারিটির কথা আপনি বলছেন, যে আগামী দিনে কিন্তু যে
সিচুয়েশনসটা দাঁড়াচ্ছে? কারণ এই যে যখন আমরা দেখছি প্লেটলেট সংগঠিত একসাথে সংগঠিত কথা বলছিলেন, ক্লটেড হচ্ছে এবং কিভাবে সেটা সমস্যার জায়গা তৈরি করছে। আমরা তো এটাও দেখছি যে মানুষ তো অপেক্ষা করছে এবং মানে আমজনতা অপেক্ষা করছে যে কবে এর একটা ভ্যাকসিন বেরোবে, এবং তারপরে পরে সকলেরই নজর টিভির পর্দা এবং খবরের কাগজের দিকে যে কে কি বলছে, কিভাবে বার করছে, কতদিনের মধ্যে ভ্যাকসিন বেরোবে। সম্প্রতি সোমবারই রাশিয়ার এক সায়েন্টিস্ট দাবি করেছেন যে তারা মিড অফ অগস্ট বার করতে চলেছেন করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19-এর অ্যান্টিডোট অর্থাৎ ভ্যাকসিন। এটা আদপে কতটা বাস্তবায়িতের জায়গায় রয়েছে, কতটা ভ্রান্ত জায়গায় রয়েছে, কি বলেন আপনি? দেখুন, একটা দাবি করলেই সেটাকে মেনে নিতে হবে এর কোনো মানে নেই। আর আমি চিকিৎসক হিসেবে একটা বিজ্ঞানসম্মত ভাবনায় আছি, চিন্তা ভাবনা আমার বিজ্ঞানসম্মত। আমি একটা দাবি আজকে করে ফেললাম, কালকে আমি একটা আবিষ্কার করে ফেললাম, আমি সেই জিনিসটা খুব এই মুহূর্তে গুরুত্ব দিতে রাজি নই। তবে হ্যাঁ, তারা যদি এটা আবিষ্কার করে ফেলে আর সারা বিশ্বের মানুষ যদি উপকৃত হয়, আমার থেকে বেশি কেউ খুশি হবে না একজন চিকিৎসক হিসেবে। কারণ আমি আর মৃত্যু মিছিল দেখতে চাই না। মানুষ আক্রান্ত হচ্ছে দিনের পর দিন, আর সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেটাও আমি চাই না। রাশিয়া যদি এসে এই সময় একটা বড় কার্যসিদ্ধি করতে পারে, তাহলে তো আমি নিশ্চয়ই সেটাকে স্বাগত জানাবো। তবে সবকিছু বলার আগে একটা বৈজ্ঞানিক ভিত্তিতে কিছু কথা বলতে হবে, কিছু প্রমাণ রাখতে হবে। এই প্রামাণ্যের দলিল কিন্তু আমরা এখনো পাইনি, তথ্যনিষ্ঠ হয়ে কিন্তু কিছু বলা হয়নি, খালি দাবি করা হয়েছে। দাবি তো আমরাও করেছিলাম, কিন্তু দাবি হিসেবে আমাকে কিন্তু প্রমাণটা রাখতে হবে, এবং কিভাবে আমরা কিভাবে প্রয়োগ করেছি এটার কিন্তু একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। একটা প্রতিষেধক তৈরি করার কিন্তু অত সহজ নয়, অনেকটা সময় যায়, ধাপে ধাপে অনেকগুলো স্তরে আমাদের বেরোতে হয়, অতিক্রম করতে হয়, অনেকটা সময় অতিবাহিত হয়। সেই জায়গাগুলো ঠিক মতো করা হয়েছে কিনা, পদক্ষেপগুলো নেওয়া হয়েছে কিনা, সেই বিষয় কিন্তু নির্দিষ্ট প্রোটোকল মেনে নির্দেশিকা মেনে কাজ হয়েছে কিনা, এগুলো সব দরকার। সর্বশেষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে শিলমোহর পাবে কিনা সেটা দেখার বিষয়। তো আমরা অপেক্ষায় থাকি, যদি সত্যি কেউ কল্পতরু রূপে আসে ভালো, এতে তো হার্ড ইমিউনিটি তৈরি হবে। ভ্যাকসিন ছাড়া, প্রতিষেধক ছাড়া হার্ড ইমিউনিটি কিন্তু তৈরি হবে না, তো এইটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ডক্টর বিশ্বাস, এই ক্ষেত্রে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে আপনি বললেন যে ভ্যাকসিন ছাড়া, প্রতিষেধক ছাড়া হার্ড ইমিউনিটি তৈরি হবে না। এবার প্রশ্নটা হচ্ছে, যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে, এখন কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি কিন্তু আক্রান্তর সংখ্যা কমছেও, অর্থাৎ কিনা সুস্থতার হারও বাড়ছে একইভাবে, আমরা যদি সেদিকটাও নজর রাখি। এবার যারা সুস্থ হচ্ছেন, তাহলে তারা কি করে সুস্থ হচ্ছে? তাদের তো নিশ্চয়ই অ্যান্টিবডি তৈরি হচ্ছে। দেখুন, নির্দিষ্ট ওষুধ তো নেই, আর ভাইরাসকে কিন্তু সামলায় কিন্তু শরীরের প্রতিরোধ করার ক্ষমতা। প্রতিরোধ করার ক্ষমতাটা যদি ঠিক থাকে, শক্তিশালী থাকে, তাহলে নিয়ন্ত্রণে আনতে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এবং সেক্ষেত্রে যদি আপনি দেখেন মর্টালিটি রেট, মানে মৃত্যুর হার কিন্তু কোভিড-19 অনেক কম মার্স বা সার্সের তুলনায়। কিন্তু এই ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে আমরা কতটা দ্রুত আটকাতে পারবো, সেটা হচ্ছে ব্যাপার। কারণ আপনি 60% হয়তো মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আর তার মধ্যে যদি 10%-এরও ভেন্টিলেটর প্রয়োজন হয়, সেখানে কিন্তু অপ্রতুল আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, সেইটা কিন্তু আপনাকে মানতে হবে। সুতরাং এটা যদি 90%-এর কাছে চলে যায়, তাহলে আশার আলো থাকবে, আর আশার আলো দেখব। 60%টা কিন্তু বড় একটা অঙ্ক নয়, এটা নম্বর নয়, আরো নম্বরটা বাড়াতে হবে, তাহলেই কিন্তু আমরা সাফল্যমণ্ডিত হচ্ছি কিনা সেটা প্রমাণ হবে। কারণ একদমই তাই, 10%। একদমই তাই। এবং ডক্টর বিশ্বাস, সম্প্রতি আমরা এটাও দেখেছি যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এবং কলকাতা পুরসভার তরফ থেকে কিন্তু এই হার্ড ইমিউনিটি টেস্টের একটা চেষ্টা তারা কিন্তু শুরু করেছেন, এবং সেটা সিএমআরের যৌথ উদ্যোগে, হু এবং তাদের যৌথ উদ্যোগে। এই যে আপনি বলছিলেন যে হার্ড ইমিউনিটি তৈরি হবে না কোনো প্রতিষেধক ছাড়া, তাহলে এই যে টেস্টগুলো হচ্ছে, তাহলে এগুলোর অর্থ কী? না, একটা কথা, হার্ড ইমিউনিটি কেন বলছি,
10% মানুষেরও যদি ভেন্টিলেটর প্রয়োজন হয়, আমাদের কিন্তু সেই ব্যবস্থা নেই। ভেন্টিলেটর ভারতবর্ষে সংখ্যাটা থাকলেও সেটা কিন্তু যে হারে মানুষের সংক্রমিত হচ্ছে বা ভেন্টিলেটরের দরকার পড়ছে কিছু ক্ষেত্রে, সেই অর্থে ভেন্টিলেটর আমাদের কিন্তু নেই। সুতরাং অসুস্থ হয়ে সুস্থ হয়ে হার্ড ইমিউনিটি তৈরি হবে, এটা বহু সময় লেগে যাবে, সময় সাপেক্ষ 1 নম্বর। 2 নম্বর, আমাদের কিন্তু বহু মৃত্যু মিছিল দেখতে হবে, সেইটা কাম্য নয়, সেটা কাঙ্ক্ষিত নয়। এখন যেটা আপনি বলছেন সেটা হচ্ছে পুল টেস্টিং। পুল টেস্টিংটা যদি আমরা করতে চেষ্টা করেছিলাম, কিন্তু প্রথমে একটা কিটের অপ্রতুলতা দেখা গেছে, তারপরে ত্রুটিপূর্ণ কিট দেখা গেছে। আর এই মুহূর্তে অ্যান্টিবডি টেস্ট করে হয়তো সামান্য কিছু লাভ হবে হবে আমাদের, কিন্তু পুরো সম্পূর্ণ লাভবান আমরা হব না। রোগটা চিহ্নিত করাটা আগে দরকার, তাকে আলাদা করা দরকার, যেটুকু ওষুধ আমাদের সামনে আছে সেটা প্রয়োগ করা দরকার, তাতে সুস্থ হয়ে সে উঠবে। কিন্তু অ্যান্টিবডি দেখে এখনো আমরা কিন্তু চিহ্নিত করতে পারবো না যে অ্যান্টিবডির মারফত যে কত মানুষ আমাদের এখন পর্যন্ত প্রতিরোধ করার ক্ষমতা আছে। তবে এই অ্যান্টিবডির ক্ষেত্রেও কিন্তু সবসময় সঠিক আসে না, কিছু ভুল থাকে, কিছু ত্রুটি থাকে। সুতরাং আমাদের এখন একটা জায়গায় কিন্তু আমাদের মানে ভীষণভাবে চিন্তা করার জায়গা আর মনোনিবেশ করার দরকার হচ্ছে মানুষগুলোকে আগে মানে চিহ্নিত করা আর চিকিৎসা করা। একদমই তাই। এবং তার পাশাপাশি একটা কথা বলি যে এখন আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু একের পর এক বিভিন্ন ধরনের সেফ হোম তৈরি হচ্ছে এবং সেফ হোমের উদ্বোধনও চলছে। বালিটিকুড়িতে সেফ হোম তৈরি অলরেডি একটা হয়েছে, আরও কিছু হবে। আমাদের কলকাতার বুকে এরকম সেফ হোম তৈরি হচ্ছে সরকারের পক্ষ থেকে। এবার প্রশ্নটা হচ্ছে, বলা হচ্ছে যে মাইল্ড করোনা কোভিড-19 যারা উপসর্গ নিয়ে আছেন বা অ্যাসিমটোমেটিক যারা, তারা ওই সেফ হোমে থাকবে। এবং আমার প্রশ্ন হচ্ছে, অ্যাসিমটোমেটিক বলা হচ্ছে, অর্থাৎ উপসর্গহীন মানুষ, তো তাদেরকে আমরা বাছাইটা করব কি করে? আমার জনসমাজের মধ্যেই তো আমরা মিশে রয়েছি। আমি উত্তরে আসব, একটা ফোন নিয়ে আসছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলছি যে আমি মানে এখন তো সিজন পরিবর্তন সময় তো, হ্যাঁ সেটাই বলছি। আচ্ছা, আপনার নাম আর জায়গাটা একটু বলবেন। হ্যাঁ, আপনার নাম আর জায়গাটা বলুন। নাম? হ্যাঁ, আপনার নাম আর জায়গা, কোথা থেকে বলছেন? আমার নাম সুধা ব্যানার্জি। কোথা থেকে বলছেন? খড়দার থেকে বলছি। হ্যাঁ, কি বলছেন এবার বলুন, ডাক্তারবাবু শুনছেন, বলুন। হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যাঁ খড়দার থেকে বলছি। হ্যাঁ বলুন, প্রশ্ন বলুন। হ্যাঁ বলি। হ্যাঁ বলুন। হ্যালো। বলছি যে হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন বলুন, প্রশ্ন বলুন। হ্যাঁ বলছি যে আমি এখন তো সিজন পরিবর্তন সময়, হ্যাঁ এই টাইমে হয়, তা ঠান্ডা লাগলে বা একটু সর্দি কাশি বা জ্বর এটা তো হয়েই থাকে। হ্যাঁ সেটা বলছি, এটা করোনার সঙ্গে কি সম্পর্ক? এটা হলেই কি করোনা হচ্ছে? তো ভালো প্রশ্ন করেছেন আপনি, শুনতে থাকুন, ধন্যবাদ। হ্যাঁ ডক্টর বিশ্বাস। হ্যাঁ, এই প্রশ্নটা সত্যি কথা খুব গঠনমূলক একটা প্রশ্ন করেছে। এই প্রশ্নটা সত্যি সহজ, কিন্তু উত্তরটা একটু শক্ত হয়ে যাচ্ছে করোনার পরিবেশে দেওয়া। কারণ করোনা যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আমরা সত্যি কথা বসে থাকতে পারি না। ঋতু পরিবর্তন হলেই সঙ্গে সঙ্গে সর্দি কাশি জ্বর এটা একটা হয়ে থাকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জি হয়, কিন্তু আমাদের একটা ভ্রান্ত ধারণা হয় যে এটা ভাইরাস হয়ে গেছে, তা নয়। এই যে যখন একটা শরীরে অ্যালার্জি হয়, তখন কিন্তু প্রথমেই ভাইরাস ঢোকে না। শরীরে যে প্রদাহটা তৈরি হয় নাকে কানে গলায়, তখন কিন্তু ভাইরাস এখানে আকৃষ্ট হয়, এই জায়গাগুলো দেখে সেখানে বসবাস করে আর বংশবৃদ্ধি করে, তখনই ভাইরাল ফিভারের সূচনা হয়। তবে আমাদের অ্যাডিনো ভাইরাস বলুন, রাইনো ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইসব ভাইরাসগুলো খুব হয়, সেগুলো হতে পারে। কিন্তু এর সাথে জুড়েছে করোনা, যেখানে উপসর্গ বিহীন মানুষ আছে, আবার উপসর্গ নিয়ে খুব খারাপ অবস্থায় জটিল পরিস্থিতিতে চলে গেছে সেই মানুষও আছে। এই ক্ষেত্রে এখন যেটা হচ্ছে, আমরা করোনার ক্ষেত্রে একটু বেশি মনোনিবেশ করেছি এই কারণে, কারণ রোগটা ভীষণভাবে ছোঁয়াচে,
রোগটা, এবং কিছু ক্ষেত্রে জটিল পরিস্থিতি হয়ে যাচ্ছে খুব দ্রুত। সেই জায়গার জন্যই উনি যেটা বলছেন সত্যি কথা, আমরা উপেক্ষা করতেই পারি যে যেসব সামান্য সর্দি কাশি হয়তো ভাইরাল বা অ্যালার্জি, আমরা হয়তো যদি একটু কফের রংটা বদলায় তাতে ব্যাকটেরিয়ালের কথা ভাববো, তখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হলে দেব। কিন্তু মুশকিলটা হচ্ছে করোনা যেভাবে ছড়িয়ে যাচ্ছে, আমাদের রোগটা চিহ্নিত করা দরকার। তো কারণ একজন হয়তো 25 জনকে ছড়ালো, ওই 25 জনের মধ্যে একজন আক্রান্ত হয়ে ভেন্টিলেটরের দরকার পড়লো, যাতে ভেন্টিলেটরের আগে কিছু ব্যবস্থা করা যায় সেই জন্যই পরীক্ষাগুলো করা। তো সেই কারণে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। চিকিৎসক যদি মনে করেন যে এটা করোনার পরীক্ষাটা দরকার, তাহলে নিশ্চয়ই করাবেন। আর যদি করিয়ে থাকেন তাহলে অনেক জায়গা এখন আছে, করিয়ে নেবেন। আর যদি না হয় তাহলে তো সবাই নিশ্চিত হয়ে গেল। একদমই তাই। আমার মনে হয় আপনি যে প্রশ্ন করেছিলেন তার একটা সঠিক উত্তর আপনি পেলেন। তবে ডক্টর বিশ্বাস, যে প্রশ্নটা আমি করেছিলাম যে অ্যাসিমটোমেটিক তাদের জন্য একটা সেফ হোম তৈরি হচ্ছে, বা প্রশ্নটা হচ্ছে উপসর্গটাই যদি না বুঝলাম তো আমি কি করে তাকে আইডেন্টিফাই করব যে এই লোকটা কোভিড পজিটিভ? না, এটা কোথা থেকে হয়, এর জন্যই কন্ট্যাক্ট ট্রেসিং বলে একটা কথা আছে। কথাটা মানে হচ্ছে আমি আক্রান্ত হলাম, আমার কাছে বা নিকটে কে কে এসছিল একটা সময়ের মধ্যে, ধরুন 14 দিনের মধ্যে কে কে এসছিল, সেই মানুষগুলোকে বেছে নিয়ে পরীক্ষা করলাম, দেখলাম কারুর কোনো কাশি সর্দি টানা কিছু হলো না, সেই মানুষগুলোর মধ্যে একজনকে পাওয়া গেল যে কোভিড পজিটিভ। তো এই যে কোভিড পজিটিভ বা ধনাত্মক ফল আমরা পেলাম, তখন তাকে কিন্তু আমরা বলবো উপসর্গবিহীন কোভিড ক্যারিয়ার, মানে সে বহন করে চলেছে। তো এই মানুষটার কাছ থেকে কিন্তু ছড়াতে পারে। ধরুন আমি উপসর্গ মানে কি, আমি কাশছি হাঁচছি, আমি যদি এখন কথার মধ্যে একবার কাশলাম, সেটা কি কোনো বড় উপসর্গ হলো? না, হলো না। কিন্তু ধরুন ওই কাশি একবার উনি কাশলেন, তার থেকে জলকণার মধ্যে ভাইরাস লুকিয়ে থাকলো, এই জলকণাটা কোনো মানুষের কাছে পৌঁছে গেল, শরীরে প্রবেশ করলো, তখন সেখানে হয়তো আরেকটা মানুষের শরীরে ভাইরাস বংশবৃদ্ধি করে একটা জটিল পরিস্থিতি তৈরি করলো। এই কারণেই উপসর্গবিহীন মানুষকে চিহ্নিত করাটা দরকার হয়ে পড়ে। আমরা আবারও আসছি, আমাদের একজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? হ্যালো। কে বলছেন? নমস্কার। হ্যাঁ, আমি এমসি দত্ত গড়িয়া থেকে বলছি। আচ্ছা, বলুন। আমি 74 ইয়ার্স ওল্ড, আমার আচ্ছা। প্রেসার সুগার সবই আছে। এখন গত কয়েকদিন দেখছি যে বিভিন্ন হসপিটালে পেশেন্টদের অ্যাডমিট করছে না, আপনার আউটডোরে মরে যাচ্ছে। এই হচ্ছে, আমরা তো খুব, আমাদের হলে কি করব, কোথায় যাব? একদম একেবারে। আপনি শুনতে থাকুন, উত্তর দিচ্ছেন ডক্টর বিশ্বাস। সত্যি কথা, দেখুন মিস্টার দত্তকে আমার প্রণাম জানিয়ে বলছি, সম্মান জানিয়ে বলছি, উনি বয়স্ক মানুষ। সত্যি কথা, এটা একটা চিন্তার বিষয় হয়েছে। চিন্তার কারণ, আমাদের যতজন পেশেন্ট আক্রান্ত হচ্ছে সেই অনুপাতে কিন্তু হাসপাতাল বা সেবা দান করার ব্যবস্থা খুব কম, চিকিৎসা কেন্দ্র কম, ভেন্টিলেটর অপ্রতুল। তো এই জায়গায় চিন্তার কিছু না, আপনাকে ঠিক রাখতে হবে। ওনাকে সুগার শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণে রাখতে হবে, ওনাকে নিয়মিত ওষুধ খেতে হবে, আর চিকিৎসকের সাথে দূরাভাষে যোগাযোগ রাখতে হবে। তাহলে উনি আশ্বস্ত বোধ করবেন, উনি ভালো থাকবেন, রোগ মুক্ত হয়ে থাকবেন, উনি হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু হ্যাঁ, বেডের একটা সমস্যা সব হাসপাতালেই হচ্ছে। আশা করি সরকার এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছেও। দুটো খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে এই দুদিনে, সেটাও আমি স্বীকার করছি, যেটা মানে ভারতবর্ষের ক্ষেত্রে গণতান্ত্রিক দেশে এটা কাম্য নয়, পশ্চিমবঙ্গে তো আরো কাম্য নয়। তো সেই ক্ষেত্রে ঘটেছে, সরকার সেই বিষয়গুলো নিশ্চয়ই নজরদারি রাখবে, আরো দৃঢ়তার সঙ্গে এই সমস্যার সমাধান হবে, সেটা আমরা বিশ্বাস করি। তার সাথে কিন্তু আমরা আমাদের প্রত্যয়টাকে ধরে রাখবো, যে আমরা মাস্ক পরে বেরোবো, অন্য কেউ যদি মাস্ক না পরে তাকে বলবো, চোখে চোখ রেখে বলবো আপনি মাস্ক পরুন, আর তার সাথে পরিচ্ছন্নতাটার অভাব যেন না ঘটে।
আর হচ্ছে সামাজিক দূরত্বটা বা শারীরিক দূরত্বটা বজায় রাখবো। আর একটা ডক্টর বিশ্বাস কথা আছে আমার, সেটা হচ্ছে যে এক তো নিজেদের প্রত্যয় রাখাটা ডেফিনেটলি দরকার, নিজেকে সুস্থ করলেই সমাজ সুস্থ এবং সমাজ মানেই দেশ এবং বিশ্ব সুস্থ। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে আমাদের বয়োজ্যেষ্ঠ বিশ্বর দত্ত ফোন করেছিলেন, তিনি নয় 70 ঊর্ধ্ব, কিন্তু 18 বছরের, আপনি নিজেও উল্লেখ করলেন যে একটা সদ্য একটি তরতাজা প্রাণ চলে গেল, সে হয়তো হাই ডায়াবেটিক পেশেন্ট ছিল। এবং প্রশ্নটা একটা জায়গায় যে এই যে ধরনের পেশেন্ট রয়েছে যারা অন্যান্য উপসর্গকে কেন্দ্র করে জীবনধারা এগিয়ে নিয়ে যাচ্ছে, সে যে কোনো এজের হোক, এবার তাদের পরীক্ষা করে ধরা হচ্ছে যে কোভিড-19। মুশকিল হচ্ছে কখনো নেগেটিভ আসছে, আবার সেই পেশেন্টেরই পরবর্তী টেস্টে আসছে পজিটিভ। তার মানে কি টেস্টের জায়গাটাও মানে সমস্যাদায়ক? আপনার কি মনে হয়? এই কথাটা আমি আপনাদের চ্যাটে বহুবার। আচ্ছা, আমি একটা ফোন নিয়ে আসছি, ডক্টর বিশ্বের উত্তরে আসছি। হ্যালো, ডাক্তারবাবু, আচ্ছা কে বলছেন? আমি মালবাজার থেকে বলছি, দেবব্রত বোস। হ্যাঁ বলুন, উনি শুনছেন। বলছিলাম ডাক্তারবাবু, আমার গলাটা কয়েকদিন ধরে ব্যথা। হ্যাঁ, গলাটা কয়েকদিন ধরে ব্যথা, গলার বাদিকটা। মানে আমি ডাক্তারও দেখিয়েছি। হ্যাঁ, ডাক্তার তো একটা টেস্ট লিখে দিয়েছে, কিন্তু টেস্ট তো করাতে যেতে পারছি না। সামনে শিলিগুড়ি, আমাদের সামনে শিলিগুড়ি তো বন্ধ, সেজন্য টেস্ট করাতে যেতে। এটি কিসের থেকে হচ্ছে বুঝতে পারছি না। আর ঠোঁটের এখানে একটা কালো মতো দাগ এসেছে, আর মুখটা লাল হয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, উত্তর দিচ্ছেন ডক্টর বিশ্বাস। লাল হয়ে গেছে, সেটা কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি কিনা জানি না। মুখের ভেতরটা যখন লাল হয়ে গেছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন সম্বন্ধে কিন্তু নজর দিতে হবে, খালি করোনা ভাবলে হবে না। এই ক্ষেত্রে ডাক্তারবাবুর সাথে আপনি পরামর্শ নিন, দূরাভাষেই নিন, এবং তার সাথে কথা বলে একটা জায়গায় যদি অ্যান্টিবায়োটিক দরকার হয়, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে, এই জায়গাতে আপনাকে চিকিৎসকের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। ওষুধের দোকান নিশ্চয়ই খোলা আছে, চিকিৎসক যেভাবে আপনাকে ওষুধের কথা বলবেন সেই ওষুধগুলো আপনি নিশ্চয়ই নিন, আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। একদম। যে প্রশ্নটায় ছিলাম আমি ডক্টর বিশ্বাস, যে টেস্টের জায়গা, সোয়াব টেস্টের ক্ষেত্রে কখনো আসছে নেগেটিভ, আবার সেই পেশেন্টেরই আসছে পজিটিভ, তার মানে টেস্টের জায়গাটাও কি অনেকটাই দুর্বল, মানে এফিসিয়েন্সির অভাব? দেখুন, কোন জিনিসই 100% সঠিক হতে পারে না। কম্পিউটার আর দেখতে মানুষ একটা যন্ত্র, যান্ত্রিক যন্ত্র কখনো 100% ঠিক হতে পারে না। হিউম্যান এরার। আপনাকে সামান্য একটা জিনিস, এই যে স্ট্যাটিস্টিক্স করে আমরা ইলেকশনের আগে, নির্বাচনের আগে আমরা বলি এরা এত এই জিতবে, অনেক সময় ভুল প্রমাণিত হয়। ঠিক এইরকমই একটা মেশিনে যদি আমরা ভাবি যে মেশিনটা সঠিক 100% তা নয়, 90%, 95% হতে পারে, কিছু ভুল থাকতে পারে, দুটো জিনিস। কিন্তু সেটা বলে দিলে কিন্তু হবে না। প্রত্যেকটা মেশিন একই রকম গুণগত মান দিতে থাকে, সেটা কিন্তু দেখা সরকারের দায়িত্ব। সরকার অনেকগুলো রেসপন্স টিম করেছে, তার সাথে একটা রেসপন্স টিম করুক যে ল্যাবরেটরি ঘুরে দেখবে, দেখে ল্যাবরেটরির যে মেশিনটার যে গুণগত মান ঠিক আছে কিনা সেইটা দেখবে। সেইটা যদি থাকে তাহলে এই সংখ্যাটা কমে যাবে। এটা শুধু কলকাতায় হচ্ছে না, আজকে ঋণাত্মক ফল, দুদিন পরে ধনাত্মক ফল হচ্ছে। আবার পুনাতেও বহু দেখা গেছে বেসরকারি জায়গা থেকে ধনাত্মক ফল আছে, আবার কয়েকদিন বাদে ঋণাত্মক ফল দেখা। তো এইটা সমগ্র ভারতবর্ষের সমস্যা। টেস্ট করছি আমরা ঠিকই, কিন্তু অনেক সময় যাদের পজিটিভ হওয়া নেই তাদের একটা ফলস পজিটিভ দেখাচ্ছে। ডক্টর বিশ্বাস, একটা কথা একটু আপনাকে ইন্টারাপ্ট করেই বলি, সেটা হচ্ছে যে মেশিনারিজ তো ডেফিনেটলি এখানটা একটা বড় ফ্যাক্টর কাজ করছে, কিন্তু সোয়াবটা যখন নেওয়া হচ্ছে তখন তো ম্যানুয়ালি নেওয়া হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, সোয়াব যে ম্যানুয়ালি নেওয়া হচ্ছে, আমার প্রশ্ন সেখানেই যে সেটা কি সঠিক নেওয়া হচ্ছে? রিপোর্টটা তো পরে বেরোচ্ছে থ্রু মেশিন, তাহলে সোয়াব নেওয়ার টেকনিকটাও কি সঠিক হওয়া উচিত? একদম। সোয়াব আছে কিনা, যে নিচ্ছে কিনা সে কিন্তু বুঝবে। অল্প সোয়াব দিয়ে লাভ নেই, তা কিন্তু নষ্ট হয়ে যায় স্যার। এবার হচ্ছে সোয়াবের পরিমাণটা যাতে ভালো, যিনি নিচ্ছেন টেকনিশিয়ান,
তাকে কিন্তু এই বিষয়টা দেখা দরকার। সে যদি দেখে কম নিয়েছে, সে পরীক্ষাটা আবার আবার নিক, কিন্তু সেইখানে থামতে হবে না। তো এইবার পরীক্ষার যাতে মানটা যাতে জিনিসটা যাতে ঠিক রাখতে পারে, সেটা নিয়ে ঠিক মিডিয়ামে ট্রান্সপোর্ট করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছানো, সব জিনিসটা কিন্তু করতে হবে নিখুঁতভাবে। তাহলেই কিন্তু ফলটা অনেকটা কিন্তু নিখুঁত হবে। একদম। বর্তমানে যে সিনারিও দাঁড়িয়েছে, এখনকার যে পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এক হচ্ছে আমাদের জীবনধারা এগিয়ে নিয়ে যাওয়া, কারণ আমাদের লকডাউন চলছে কন্টেইনমেন্ট জোন, বাফার জোনে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আনলক 2 পর্যায়েতেও আমরা রয়েছি। এবং মুশকিলটা হচ্ছে যে আমরা আমাদের জীবনধারা এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা বাসে চড়ছি, আমরা ভিড় করে বাদুড়ঝোলা, আমরা গতদিনও খবর দেখিয়েছি যে বাদুড়ঝোলা ভিড় বাসগুলিতে। যখন প্রশ্ন করা হচ্ছে, যাত্রীরা একটাই উত্তর দিচ্ছেন, চাকরি বাঁচাতে, জীবনধারা এগিয়ে নিয়ে যেতে বাধ্য হয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। এবার এখানে আমার প্রশ্নটা এই যে এইভাবে জীবনধারা সংক্রমণ আরও কত মাত্রায় ছড়াতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, সংক্রমণ আরো ছড়াবে। আনলক হওয়ার পর মানুষ যেন একটু মনে করেছিল একটু স্বাধীনতা আমরা পেয়ে গেলাম, বা স্বাধীনতা আমাদের দেওয়া হলো, আমরা যেখানে খুশি যেতে পারি। আবার আরেকটা দিকও ছিল বাধ্যতা। তাদেরকে অফিস যাত্রা করতে হয়েছিল, এবং সেটাতে অটোতে যাত্রা করতে হয়েছিল, কখনো বাসে যাত্রা করতে হয়েছিল। আর বাসের সংখ্যা কিন্তু অপ্রতুল, সেটা আমি আপনি সবাই জানি। কলকাতার যদি আমি জনসংখ্যার নিরিখে দেখি বা অফিস যাত্রীর সংখ্যাটাই দেখি, যা বাস আমাদের আছে তা কিন্তু সঠিক নয়। বা করোনা পরিবেশে সামাজিক দূরত্ব রেখে বাস চালু রাখা, সেইটা কিন্তু সম্ভব ছিল না। তার উপর বাস মালিকেরা নানান রকম আন্দোলন টান্দোলন করেছিল। আন্দোলন টান্দোলন আমাদের কথায় কথায় হয়, সেটা ঘটনা, কিন্তু এই পরিবেশেও হয়েছিল। সেই ক্ষেত্রে আপনি যখনই বাসের মধ্যে আছেন, সামাজিক দূরত্ব তো আপনি রাখতে পারছেন। আপনি অটোতে দুজনের জায়গায় চারজন, তাদেরও অর্থ উপার্জন করার অধিকার আছে। কিন্তু এই পরিবেশে একদিকে যেরকম অর্থ উপার্জন করার তাগিদ, আর আরেক দিকে হচ্ছে সুস্থ রাখার তাগিদ, নিজেকে সুস্থ রাখা, অন্যকে সুস্থ রাখা। এই ভারসাম্যটা যদি না রাখতে পারি, সংক্রমণ কিন্তু ছড়াবে। ভারতবর্ষ এখন 8 লাখের ওপর, আমি জুলাইয়ের মাসের শেষে আশা করছি 11 থেকে 12 লাখের মধ্যে চলে যাবে। এই কবে শীর্ষবিন্দুতে পৌঁছবো, সেটা কিন্তু আমরা এখনো সঠিকভাবে বলতে পারবো না। একদমই তাই। এবং তার পাশাপাশি বলবো যে এই যে সংক্রমণ ছড়াচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মানুষ অসচেতন, একেবারেই সঠিক কথা। কারণ মানুষ ভাবছেন যে আমরা আমার এরিয়ায় হয়নি বা আমার হয়নি, তাহলে হয়তো আর কারোর হয়নি, এরমভাবে অনেক সময় আমরা অসচেতনতা দেখা যাচ্ছে যে মুখে বালতি ঢেকে তারা মাস্ক বানিয়ে যাচ্ছে, নিজেরাই মাস্ক তৈরি করে ফেলছেন কাপড় দিয়ে। তো সেটা কোনো রকমই কাম্য নয়। এটা একদম আপনার কথার রেশ টেনেই আমি বললাম। তবে এবার মুশকিলটা হচ্ছে যে এই যে মুহূর্ত, আমরা যে এই একটা সেন্সিটিভ সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আমরা যখন শুরু হয়েছিল এই প্রবলেমটা, তার মধ্যে এখন কিন্তু আমার মনে হয় সবথেকে সর্ববৃহৎ সমস্যার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এখন আমাদের সাধারণ মানুষের করণীয়টা কি ঘরে ঘরে? কারণ অনেকেই এখন কিন্তু হোম কোয়ারেন্টাইনেই রয়েছে। দেখুন, একটা তথ্য আপনাকে দিয়ে রাখি, যেটা আপনারাও বলেছেন, 40 থেকে 45% আসছে ফ্ল্যাট বাড়ি। এখানে বিত্তশালীরা থাকে, যাদের অর্থের দিক থেকে শক্তিশালী, অর্থ ভান্ডার যথেষ্ট, তারা কথায় কথায় চিকিৎসা করাতে পারে, তারা শিক্ষিত। আমি ডিগ্রিধারী বলছি না, ডিগ্রিধারী আর শিক্ষিতরা এক নয়। তো এই ক্ষেত্রে আপনি যদি দেখেন, বস্তি অঞ্চল থেকে 15%, কারণ একটা স্পষ্ট, সেটা হচ্ছে প্রশাসন একটা বস্তির লোককে কান ধরে উঠবোস করাতে পারবে খুব সহজে, কোনো অসুবিধা হবে না, বিনা বাধায়। কিন্তু আজকে কি বিত্তশালীকে রাস্তায় নামিয়ে উঠবোস করাতে পারবেন? না কথায় কথায় আপনি ফাইন ধার্য করতে পারবেন? কারণ তার উকিল আছে, তার দুটো ফোন আছে, একটা কাউকে ফোন করে দেবে প্রভাবশালী ব্যক্তি, তার কাছে পুলিশ ধারের কাছে ঢুকতে পারবে না। কর্পোরেশনের লোকেদের ক্ষেত্রেও একই ব্যাপার, তারা কথায় কথায় বিত্তশালীদের জায়গায় ঢুকতে পারবে না। সেখানে কতটা পরিচ্ছন্নতাটা রাখা হচ্ছে, মাস্ক কতটা পরিহিত হয়ে বেরোচ্ছে। এবং সবচেয়ে দুঃখের বিষয়, অনেক সময় দেখছি তারা নিজেরা মেডিকেল স্বাস্থ্যের সাথে
মানে স্বাস্থ্যের সাথে যুক্ত আছেন তারাও বেরিয়ে পড়ছেন মাস্ক ছাড়া। তো সচেতনতার বার্তাটা কে দেবে? ওপর থেকে তো নিচে আসে, নিচ থেকে তো ওপরে যায় না কিছু জিনিস। তো সেই ক্ষেত্র যদি আপনি বলেন শিক্ষার বিস্তারটা কারা করবে, দায়িত্ব তো শিক্ষিত মানুষকে। শিক্ষিত মানুষ যদি যখন করেন না, মানেন না, মান্যতা দেন না নির্দেশিকাগুলো, তাহলে তো বাড়বে। সরকার কিন্তু সবকিছু সরকারের ঘাড়ে দায়িত্ব দিয়ে দিলে হবে না। সরকার চেষ্টা করছে, কিন্তু আমরা যদি সচেতন না হতে পারি, ঠিক মতো শিক্ষিত হতে পারি না হতে পারি, শিক্ষার প্রয়োগটা ঠিক জায়গায় না দিতে পারি, তাহলে কারটা রোগটা তো আমাদের মধ্যেই ছড়াবে। তারপরে তো দত্তবাবু কিছুক্ষণ আগে বললেন যে আমরা হাসপাতাল পাচ্ছি, তো হাসপাতাল পাবেন না, এটা তো বাস্তব। আর কিছুদিন যাক 11 লাখ 12 লাখ আরো বাড়বে, আর শীর্ষবিন্দু কবে যাবে এখনো তো বলতে পারছি না। তো এইটাই হচ্ছে আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল। একদমই তাই, একদমই তাই ডক্টর বিশ্বাস, খুব বাস্তব বিষয় যে আমাদেরকে সচেতন হতে হবে। কিন্তু এই যে আপনি একটা কথা বললেন, মানে আমরা যদি এই শব্দটাকে ব্যবহার করি যে বাছাই সচেতনতা, অনেকটা এরকম বিষয়ে গিয়ে দাঁড়াচ্ছে যে একজন মানে একটু মানে বসতিতে যারা বাস করেন তাদেরকে 15% আমরা দেখছি তারা কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে, কারণ তাদেরকে কান ধরে উঠবোস করানো যাচ্ছে, তারা অ্যাওয়্যার হচ্ছে। কিন্তু আবাসন একের পর এক আমরা দেখছি অ্যাটাক হচ্ছে, এবং আবাসনের পর আবাসনে কিন্তু সিল করে দেওয়া হচ্ছে, কারণ তারা অভিজাত জায়গায় বিলং করছে এবং তাদেরকে কিন্তু কান ধরে উঠবোস করানো যাচ্ছে না। এই বাছাই সচেতনতার জন্য কিয়দংশ কি সমস্যা তৈরি হচ্ছে না? শুধুই কি মানুষের সমস্যা? আমি আসবো উত্তরে, একজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি কুচবিহার জেলার সুপারগঞ্জ থেকে বলছি, বিভূতিভূষণ চক্রবর্তী। হ্যাঁ বলুন। আমি ডাক্তারবাবুকে একটু বলতে চাই, যেটা করোনার তো অ্যাকচুয়ালি কোনো ওষুধ নেই। সারা পৃথিবীর বিভিন্ন ডাক্তারবাবুরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। একটা ওষুধ কি আমরা করতে পারি কি, মানে যে অ্যান্টি অ্যালার্জেটিক যেগুলো আছে, হ্যাঁ, অ্যালার্জির জন্য যেগুলো নেওয়া হয়। মানে কি বলছেন, অ্যান্টি অ্যালার্জি কিছু কি মানে ইনটেক করতে যাচ্ছেন ওষুধ? হ্যাঁ, সেই ওষুধগুলো যে আমরা নিতে পারি কিনা প্রিকশন হিসাবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। এটা ডাক্তারবাবুর মাধ্যমে আমি মানে সারা পৃথিবীর ডাক্তারদেরই জানাতে চাই। আচ্ছা, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ ডক্টর বিশ্বাস, আপনি তো শুনেছেনই। অ্যালার্জির ওষুধ নেওয়া যাবে কিনা? অ্যালার্জির ওষুধে অ্যালার্জিটা কোন, আমরা জিনিসটাকে ভাবতে হবে অ্যালার্জিটা কি আছে। অনেক রাসায়নিক শরীরে বেরোয়, অ্যান্টি অ্যালার্জিকের কাজ হচ্ছে সেই রসায়নগুলো যাতে না বেরোতে পারে, আমাদের শরীরে উপসর্গগুলো তৈরি না করে। অ্যালার্জি জিনিসটা বুঝতে হবে, অ্যালার্জি কিন্তু শরীরের অসুবিধা, মানে শরীর একটু বেশি মাত্রায় একটা রিয়াকশন করে ফেলছে, সেটাই অ্যালার্জি। মানে কোনো একটা ছোট্ট মানে ধুলো এলো, শরীর একটু বেশি রিয়াকশন করে ফেললো। একটু বেগুন খেলাম, দেখবেন কেউ কারুর মুখ চুলকোয়, এটাই হচ্ছে অ্যালার্জি। শরীর যখন একটু ওভার রিয়াক্ট করে, বেশি মাত্রায় যখন একটা পাল্টা আঘাত করে, তো এই পাল্টা আঘাতটাকে আটকাতে গেলে কিছু ওষুধ হয়। তবে অ্যালার্জির ওষুধ বেশি খেলেও কিন্তু ক্ষতিকারক। এক হচ্ছে আপনার একটা ঘুম পায়, আরেকটা হচ্ছে আপনি যে শরীরের প্রদাহ তৈরি করছেন সেইটাকে আপনি অনেক মাত্রায় আটকে দিচ্ছেন। এখন উনি যেটা বলতে চেয়েছেন আমার মনে হয় স্টেরয়েডের কথাটা। স্টেরয়েডটা তো কিছুটা স্বীকৃতি আমরাও দিয়েছি করোনা ভাইরাস নিয়ে। ডেক্সামেথাসোন তো একটা স্টেরয়েড, যেটা এই প্রদাহ কমানোর জন্য আমরা করোনা ভাইরাসে যারা আক্রান্ত তাদের ব্যবহার করছি। বা টসিলুজুমাব, যেখানেও কিছু কিছু প্রদাহটা কমানোর জন্য ব্যবহার করছি। একদম। যে প্রশ্নটা করছিলাম আমি ডক্টর বিশ্বাস, যে মানুষের সচেতনতার পাশাপাশি প্রশাসনিক সচেতনতারও কি প্রয়োজন নেই? কারণ যদি নিয়ম হয়, ইকুয়াল হওয়া কি দরকার নয়? না, নিয়ম যেটা আপনি বলছেন, বাছাই, একটা খুব সুন্দর বললেন, বাছাই সচেতনতা। সত্যি কথা, আমার সুবিধার্থে আমি সচেতন নই, অন্যদের ক্ষেত্রে আমি বেশি সচেতন হয়ে গেলাম। কিন্তু এই জায়গায় আমাদেরকে সরকার শুধু প্রশাসক নয়, এই প্রশাসককে কিন্তু কখনো দানবীর রূপ দেখাতে হবে, কখনো কঠোর রূপ দেখাতে হবে, শাস্তি ধার্য করতে হবে যদি তাদের নাগরিক কথা না শোনেন, আবার তাকে পুরস্কৃত করতে হবে যারা অনবরত এই লড়াইয়ে সামিল হয়েছেন, সংবাদ মাধ্যম হয়েছেন,
আরেক আমরা হয়েছি চিকিৎসকরা, সাফাই কর্মী। আমি মনে করি প্রত্যেকটা মানুষই এই যুদ্ধের অনেক। আমরা যদি হাতে হাত মিলিয়ে লড়তে পারি আগামী দিন, তাহলে নিশ্চয়ই আমরা কিন্তু একটা ভালো জায়গায় যাব। আচ্ছা, আরেকটা কথা আপনাকে আমি বলে দিই, আপনি এই বাছাই, এই যে আপনি বললেন না, খুব সুন্দর, আপনাদের চ্যানেল কদিন আগে সেই সাংবাদিককে, মহিলা সাংবাদিককে আমি ব্যক্তিগতভাবে চিনি, একটা স্কুলে গিয়ে সে একটা প্রতিবেদন করছিল, একজন মানুষ নির্দ্বিধায় তার উপর আক্রমণ শুরু করলো, একজন পুরুষ মানুষ, তার তো ডিগ্রি আছে, আবার ইংরেজি কি সব কথা বলছিল, আমি বুঝলাম না তার ইংরেজি কথাটা। সে তাকে, এইখানেই হচ্ছে শিক্ষিত আর ডিগ্রিধারীর মধ্যে তফাৎ। একটা প্রিন্সিপাল সে একজন মহিলা সাংবাদিককে মারতে যাচ্ছে, উদ্যত হচ্ছে, এইটা কি শিক্ষা? না, শিক্ষা না। করোনার ক্ষেত্রেও একই ব্যাপার। শিক্ষিত হয়ে আমরা সচেতনতার বার্তাটাকে অনেক ক্ষেত্রে দিতে পারছি না, ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও। মানে এটাই আমাদের একটা বড় বাধা নিষেধ হয়ে দাঁড়িয়েছে, আপনি বলছেন ডক্টর বিশ্বাস, খুব বাস্তবিক বিষয়ে যে মানে অতি শিক্ষিতর বিপদ আর কি, আমাদের অবস্থা এখন তাই হয়েছে। তবে একটা প্রশ্ন আমি করি, সেটা হচ্ছে যে সর্বসাকুল্যে আমাদের, মানে আমরা যারা রয়েছি যে কোনো বয়সের মানুষ, এখন মানুষ বুঝে উঠতে পারছে না। আমরা সম্প্রতি খবর করেছি যে 13 মাসের বাচ্চা সমেত মা করোনা আক্রান্ত। ডেফিনেটলি মা করোনা আক্রান্ত, তার জন্যই 13 মাসের বাচ্চাও করোনা আক্রান্ত। এবার ওইটুকু শিশু বা একটি ডরমেটরিতে অনেক বাচ্চা, 36টি বাচ্চা একসাথে করোনা আক্রান্ত বিভিন্ন বয়সে, এর তো কোনো এখন আর দেখছি বয়স বলে কিছু নেই। প্রকৃতির অমোঘ নিয়ম যদি আপনি মানেন, ভাইরাস কাউকে ছাড়ে না, কোনো বয়সকেই ছাড়ে না। আমরা তথ্য তৈরি করি, তথ্য বিস্তার করি, তথ্য ভাগ করে নিই, কিন্তু ভাইরাসের যা নিয়ম, একজন মানুষ আরেকজন মানুষকে ছড়ায়, সেটা বাচ্চাও হতে পারে, শিশু হতে পারে, আর বয়স্ক মানুষও হতে পারে, মধ্যবয়স্ক মানুষও হতে পারে, নিম্ন বর্ণের মানুষও হতে পারে, উচ্চ বর্ণের মানুষও হতে পারে। তাতে আপনি দেখতে পাচ্ছেন সেলিব্রিটি তিনি হয়ে যাচ্ছেন, আর আমাদের কি চিৎকার, কি বন্দনায় আমরা নিবেদিত প্রাণ আমরা দেখলাম, লক্ষ লক্ষ নিবেদিত প্রাণ, কিন্তু একজন ছেলেও আবার মারা গেল, সেটা নিয়ে আমাদের বিশেষ চিন্তা ছিল না। তো এই জায়গাগুলো যদি দেখেন, বয়স কিন্তু কখনো বাধা হতে পারে না একটা ভাইরাস রোগ থেকে আক্রান্ত হওয়ার। আপনি যেটা বলছেন একদম সঠিক, শিশুও হতে পারে, বড়ও হতে পারে, কিন্তু জটিলতা এদের ক্ষেত্রে অনেক বেশি হতে পারে। এখানে আরেকটা প্রশ্ন আমার চলে এলো, সেটা হচ্ছে যেহেতু আপনি সেলিব্রিটির প্রসঙ্গ তুললেন, সেক্ষেত্রে এই প্রশ্নটা একটার পর এক পরতে পরতে চলে আসে। সেটা হচ্ছে যে এই যে সোয়াব টেস্টের রিপোর্ট, আমরা অনেক সময় দেখছি যে অনেকটা ডিটেন করছে, রিপোর্ট আসছে না। এক্স্যাক্ট কত সময়ের মধ্যে সোয়াবের রিপোর্টটা আসবে আজ অবধি আমরা কিন্তু ধন্দে। কিন্তু পাশাপাশি দেখছি কোনো সেলিব্রিটি, সোকল্ড সেলিব্রিটির গতকাল ধরা পড়লো, কথার কথা বলছি, পরশু দিনের মধ্যে বা কালকের মধ্যে সোয়াব টেস্টের রিপোর্টে সে সুস্থ হয়ে গেল। আবার এমনও দেখছি আম জনতার মধ্যে যারা দিনের পর দিন ঘুরছে, রিপোর্ট পাচ্ছে না, তারা ধন্দে রয়েছে, তার সঙ্গে সঙ্গে তার পরিবার পরিজন এলাকাবাসী ধন্দে রয়েছে। তাহলে এটার অর্থ কি? মানে একটা ভালো প্রশ্ন করেছেন। দেখুন, সোজাসাপটা অনেক কিছু বলে দেওয়া যায়। সেলিব্রিটি কারা তৈরি করি? আমরাই তো। আমরা একটা মানে কেউ একদিনের জন্য সেলিব্রিটি হয়, কেউ মাসের পর মাস সেলিব্রিটি হয়, কেউ বছরের পর হয়, বছরের পর। কিন্তু এই সেলিব্রিটিদের থেকে আমি হাত ধোয়া শিখবো? ক্রিকেট মাঠে আমি 0 করে ইন্ডিয়াকে হারিয়ে ফিরছি, তারপরে তার কাছ থেকে আমি হাত ধোয়া শিখবো? এইটা মানতে রাজি নয়। এই জন্য সেলিব্রিটি এইসব প্রচার বন্ধ হোক, তাহলে মানুষ আরো বিভ্রান্ত হবে। আর সেলিব্রিটি নিয়ে আমরা এত চিন্তা করছি, সাধারণ পাশে যে মানুষটা আছে তাকে ভুলে যাচ্ছি। সেলিব্রিটিদেরকে আমাদেরকে দরকার নেই, আমরা আমাদের এই লড়াইতে লড়বো। সেলিব্রিটিদের কি হলো, তারা নিজেদের মতো ব্যবস্থা করে নি। হ্যাঁ, একটা কথা আপনি যেটা বলছেন, এখনো প্রশ্ন যেটা নিয়ে খুব স্পষ্ট একটা কথা জিজ্ঞেস করলেন, এই পরীক্ষার রেজাল্ট ধরুন একটা সাইকেলে ঘোরে, তো এটা 6 থেকে 8 ঘন্টা হওয়ার কথা, 24 ঘন্টার মধ্যে এখন প্রিন্টিং করে সব রিপোর্ট আলাদা করে আমি মেনে নিলাম আরো 12 ঘন্টা লাগার কথা। আর এই বৈশ্বিক মহামারীতে আমি আশা করবো সারা রাত কাজ হবে, সকাল আর রাত। রোববারও কিন্তু ছুটির দিন নয়, ভগবান না হয় নিয়েছিলেন বিশ্রাম রোববার দিন, কিন্তু এই বৈশ্বিক মহামারীতে কাউকে ছুটি দেওয়ার কথা না। সারা
সাথেই কিন্তু কাজ করার কথা। তো এই যে ঘটনাটা, যে আমাদের 48 ঘন্টা 72 ঘন্টা পরে রিপোর্ট আসছে, আর কিছু মানুষের ক্ষেত্রে সেটা কয়েক ঘন্টা এসে যাচ্ছে, এই যে তারতম্য, এইটাই ভারতবর্ষকে শেষ করেছে, গণতন্ত্রকে শেষ করেছে। এটা এই গণতন্ত্র হতে পারে না। সবার অধিকার আছে, সমান অধিকার আছে রিপোর্ট পাওয়ার, মানুষের স্বাস্থ্যের অধিকার আছে। কিন্তু আমরাই দোষী, দোষ আমাদেরই, সেলিব্রিটি আমরা তৈরি করেছি। কারণ তাদেরকে অটোগ্রাফ দিতে গিয়ে আমরা রাস্তাতে অ্যাক্সিডেন্টও হতে হয়েছে। তো এইগুলো কে তৈরি করেছে? আমরা মানুষের মধ্যে সচেতনতা বাড়বো। সেলিব্রিটিরও দুটো হাত দুটো পা আছে, আমারও দুটো হাত দুটো পা আছে, অধিকার সবারই সমান। একদমই তাই। এই প্রশ্নটা আমার এই জন্য এলো কারণ সম্প্রতি আমরা তো বিভিন্ন খবরের মধ্যে থাকি এবং আমি আমাদের থেকেও বলবো যে মানুষ খবরের মধ্যে বেশি থাকেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা চলে আসছে যে কিছু ক্ষেত্রে একদিনে, কিছু ক্ষেত্রে 5 দিনে, মানে মানুষ বুঝতে পারছে না এক্স্যাক্ট তাহলে রিপোর্টটা কদিনে হওয়া উচিত। যাই হোক, এবার আরেকটি প্রশ্নে আসি যে করোনা ভাইরাস ড্রপলেট থেকে হচ্ছে, আমরা প্রথম থেকে আপনাদের বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেসের মাধ্যম দিয়ে আপনারাও আমাদের অ্যাওয়ার করেছেন, আমরা শুনছি এয়ারে ছড়াচ্ছে করোনা, বাতাসে ছড়াচ্ছে করোনার বিষ। এবার বাতাসে করোনার বিষ ছড়াচ্ছে, তো মানুষ প্রথম থেকেই মাস্ক ব্যবহার করার কথা মানুষকে বলা হচ্ছে। এই যে এয়ারে ছড়াচ্ছে, এটা কি ওর কি নিজের ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ করেছে করোনা ভাইরাস বা কোভিড-19? না না, দেখুন এখানে মানে আপনি একটা কথা বলছেন না, মানে যে প্রথম এক একটা প্রতিষ্ঠান দুর্বলতা যা দেখিয়েছে, তার মধ্যে সব থেকে বড় দুর্বলতা দেখিয়েছে হচ্ছে WHO। আর কি যার নাম প্যাড্রো না, মানে টেড্রস। তো টেড্রসের এই যে প্রথম থেকে এত দুর্বল একটা লোক, সে আমাদের ডিরেক্টর জেনারেল হয়ে বসে আছে। সে প্রথম থেকে সবকটা তথ্য কিন্তু নাকচ করেছিল। তারপরে এখন যে তথ্যই ওনাকে সরবরাহ করা হচ্ছে, উনি সেটাকে হ্যাঁ করছেন। এই যে দোদুল্যমান অবস্থা, সেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এটা আশা করা যায় না। এই যে প্রথমে জলকণা, তবে একটা কথা, জলকণা থেকে ছড়াচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বায়ুবাহিত কিনা সেটা নিয়ে কিন্তু একটা অনেক খাটা উচিত ছিল, অনেক কষ্ট করা উচিত ছিল, অনেক তথ্য বার করা উচিত ছিল। 200 জন বিজ্ঞানী যখন তথ্য সরবরাহ করলো, তখন মেনে নিল যে এটা হতে পারে। আমি মানতে রাজি আছি যে খোলা ঘরে, বদ্ধ ঘরে এটা হতে পারে, কিন্তু যদি এটা খোলা আকাশের নিচে এই বায়ুবাহিত হতো, তাহলে কিন্তু ভারতবর্ষের এটা 21 লাখে উঠে যেত, 7 লাখে 8 লাখে থামতো না। আর সারা বিশ্বে মৃত্যু মিছিল আরো বাড়তো, অনেক দেশে আরো বাড়তো। এটা কিন্তু বায়ুবাহিত এক্ষুনি আমি মানতে রাজি নই। খোলা বদ্ধ ঘরে হতে পারে, খোলা জায়গায় কিন্তু এখনো বায়ুবাহিত হচ্ছে, এটা মানতে আমি এই মুহূর্তে রাজি নই, যতক্ষণ না আমি কোনো প্রকৃষ্ট উদাহরণ বা সঠিক তথ্য আমি পাবো। তার মানে কি এটা বলা যায় যে মানুষকে সচেতনতার সঙ্গে আতঙ্কিত বেশি করা হচ্ছে? তথ্যের অত্যাচার হচ্ছে, এ আপনি বলে লাভ নেই। তথ্যের অত্যাচার হচ্ছে প্রত্যেককে, আমরা অত্যাচারিত হচ্ছি আর বিভিন্নভাবে শোষিত হচ্ছি, সেটা নিয়ে আমি আর বিস্তারিত বলতে চাইছি না। কিন্তু একটা জায়গা, যে আজ এই পরিস্থিতিতে আমাদের সারাক্ষণ একটা আতঙ্ক। আপনি ভাবুন, আমার এক পরিবারের বাড়িতে তাদের করোনা হয়েছে, 14 দিন ধরে কোনো মানে সাফাই কর্মী আসবে না তাদের নোংরাটা ফেলতে। একই আতঙ্ক। তাহলে তো আমরা বিজ্ঞানটাকে সরিয়ে কুসংস্কারের বশবর্তী হচ্ছি, সেইটা কেন হবে? এই জায়গাগুলো দেখা দরকার। ডক্টর বিশ্বাস, আমাদের মতো সমাজেও তো এরকম ঘটনা ঘটেছে। আপনাদের পেশায় যারা রয়েছেন, যারা নিরন্তর আজকে এই ধরনের এই প্যান্ডেমিক সিচুয়েশনটাকে কন্ট্রোল করে চলেছেন, তারা যে জায়গায় বসবাস করছে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সারা রাত হাসপাতালে কাজ করেছেন, নার্সিংহোমে কাজ করেছেন, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে এক প্রকার পাড়াছাড়া করা হচ্ছে। এটাও তো দেখতে হচ্ছে, এটাও তো আপনি খবর জানেন। চেতনার অভাব সেটা প্রথম থেকে বলছি। আমাদের মধ্যে এটা একটা বড় অসুখ ঢুকেছে, চেতনার অভাব। আমরা কুসংস্কারে বশবর্তী হচ্ছি, আমরা পুজো করছি করোনা তাড়াতে, সাক্ষ্য দিচ্ছি করোনা তাড়াতে। আমি মোদিজির সাক্ষ্যর কথা বলছি না, কিন্তু এর মধ্যেও দেখা গেছে সাক্ষ্য দিয়ে করোনা চেষ্টা হয়েছে কিছু কিছু স্থানীয় জায়গায়। কিন্তু একটা কথা যে হচ্ছে, আমরা যদি এর থেকে বেরোতে না পারি, আমরা কিন্তু প্রস্তর যুগে নই, আমরা এখন আধুনিক যুগে। আমাদের চিন্তা ভাবনা কিন্তু আধুনিক হওয়া দরকার, অনেক বৈজ্ঞানিক ভিত্তিতে আমাদের আগামী দিনে এগোনোর দরকার। প্রস্তরটা আমাদের ভাঙতে হবে।
এই মনোভাব যদি আমরা না নিতে পারি তাহলে আমরা কিন্তু পিছিয়ে পড়ব। একদমই তাই। সম্প্রতি আমরা দেখলাম যে উদ্যোগী হয়ে আমাদের কলকাতা প্রশাসনিক একজন ব্যক্তি, তিনিও কিন্তু প্লেটলেট দান করেছেন, তো এর জন্য এগিয়ে এসছেন। তো এই যে চিন্তা ভাবনা প্লেটলেট দেওয়া, তো এটা কতটা পজিটিভ হবে করোনাকে মানে কন্ট্রোল করার ক্ষেত্রে? দেখুন, প্লেটলেট নয়, ওটা প্লাজমা। সরি, প্লাজমা। রক্তেরই একটা দিক হচ্ছে প্লাজমা, যেখানে অ্যান্টিবডিটা থাকে। তো আমরা যদি তাকে কোনো মানুষ সেরে উঠে যদি প্লাজমা দান করে 28 দিন পরে আর 4 মাসের মধ্যে যদি তার কোনো রোগাক্রান্ত না হন, অন্য রোগে আনুষঙ্গিক রোগে আক্রান্ত না হন, তাহলে এইটা যদি মানুষ দিতে থাকেন, সামনে আসেন, বহু মানুষ কিন্তু উপকৃত হবেন। এই প্রক্রিয়াটাকে আমি ভীষণভাবে সমর্থন করি। সরকারও আশা করি কোনো রকম প্রশাসনিক বেড়াজালে কাউকে আটকে রাখবেন না। এর বিষয়ে অনেক চিন্তা ভাবনা করে একটা ব্যাংকও সরকার করার দায়িত্ব নিয়েছেন। সরকার যদি সেটা ঠিকমতো করতে পারেন, বহু মানুষের উপকারে আসবে, বহু মানুষ সুবিধা পাবে, তাদের সেরে উঠবেন বহু মানুষ। তো সেইটা মানুষের মধ্যে এখন চেতনাটা জাগ্রত করতে হবে যে আপনি সেরে উঠলে আপনার প্লাজমাটা দান করুন। এই প্লাজমাটা দান করলে আরেকটা মানুষ বেঁচে যাবে জটিল অবস্থায় যে আছে। আচ্ছা ডক্টর, বিশেষ একটা কথা বলি, এই যে প্লাজমা দানের বিষয়টি আসছে, এখানেও কি কোনো এজ ব্যারিয়ার রয়েছে, কোনো মানে বাধা নিষেধ রয়েছে বয়সের? বয়সের খুব বেশি বয়সেও যেরকম দেওয়া যাচ্ছে না, সেটা আবার কম বয়সেও নয়। অন্য আনুষঙ্গিক রোগে দেওয়া যাবে না। তারপর কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা জায়গায় বাধা থাকে, কিন্তু এইটা সবটাই নির্ভর করে যিনি ট্রান্সফিউশন যিনি করাবেন তার উপর অনেকটা। তিনি এসে এই বিষয়গুলো বুঝিয়ে দেবেন, তারপরই দেওয়া যাবে। কিন্তু বেশি বয়সের মানুষকে বেশি বয়সে দেওয়া যাবে, কিন্তু বেশি বয়সে দেওয়া যায় না। একটা বয়স নির্ধারিত করা হয়েছে। একদম। আগামী দিনে তো ধীরে ধীরে, যদিও কিছুই বলা যাচ্ছে না যে কোন পরিস্থিতির মধ্যে আমরা আগামী দিনে যেতে চলেছে, এটা একটু আগে আপনিও বললেন যে এটা যত সময় এগোবে তত বুঝবো আমরা কোথায় আছি। একটু ছাত্রছাত্রীদের দিকেও বলি, ছোট ছোট ছেলেমেয়ে যারা রয়েছে এবং সম্প্রতি সিবিএসসি আইএসসির রেজাল্ট আউট হয়েছে এবং যথেষ্ট মানে চিন্তা ভাবনার মধ্যে থেকে রেজাল্টটা আউট হয়েছে এটাই বড় বিষয়। মেধা তালিকা হয়তো প্রকাশিত হয়নি, কিন্তু যাই হোক, তাদের যে আগামী দিনের ভবিষ্যৎ, তারা এগোবে, তাদের একটা শারীরিক গঠন সঠিক যাতে হয়, এই ক্ষেত্রে কিভাবে তারা পদক্ষেপ নেবে বা অভিভাবকরা পদক্ষেপ নেবে, যেহেতু করোনার একটা সিচুয়েশন চলছে এই মুহূর্তে? দেখুন, অভিভাবকদের কিন্তু এখানে একটা বড় দায়িত্ব রয়েছে। যার ছেলে মেয়েকে ঠিক মতন নির্দেশ দেওয়া, ঠিক জায়গায় দায়িত্ব নিয়ে তাকে কি পড়াশুনো করানো, তাকে কি বোঝানো। কারণ আমরা একটা অল্প বয়স্ক স্কুল ছাত্ররা কিন্তু অনেক স্বপ্ন দেখে, আমরাও অনেক স্বপ্ন দেখেছি, আমিও অনেক স্বপ্ন দেখেছি। স্বপ্নটাকে সার্থক করা যাবে কিনা, স্বপ্ন আর বাস্তব এর মধ্যে কিন্তু ওকে ঘোরাতে হবে। এটা অনেকটা সিসর মতো, যে একেবারে স্বপ্ন ছাড়া যেরকম কেউ মানুষ হতে পারে না, আবার বাস্তবটার থেকেও দূরে থাকতে পারে না। তো পড়ার বই, গল্পের বই, গল্পের ছলে কিছু বলা, মানসিকভাবে তাকে প্রস্তুত করা আগামী যুদ্ধের জন্য, এই সব মিলিয়ে কিন্তু বাড়ির অভিভাবকরাই কিন্তু এখন মানে তার ছেলে মেয়েদের বন্ধুও বটে, তার মধ্যে অভিভাবকও বটে, আবার তাকে সবসময় সাহায্যকারী তাও বটে। তাদের জায়গাটা অনেকটা বড়, পরিসরটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেল। এক না একদিন তো ইনস্টিটিউশনস খুলবেই ডক্টর বিশ্বাস, বা কলেজ বলুন, ইউনিভার্সিটি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? যেটা একটু আগে বললাম যে অভিভাবকদের তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে যে শারীরিক গঠনটাকে তৈরি করা, কারণ করোনা ভাইরাসের সঙ্গে আমাদের জীবন ধারণ করতে হবে, এটা একদম বাস্তব। তো কি করব? আমি আসবো, একটা ফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি নদিয়া থেকে বলছি, সৌরভ সাহা। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে আপনার?
হ্যাঁ বলছি, দেখুন আমার এই লাস্ট 2-3 দিন ধরে একটু গলায় ব্যথা হচ্ছে, রাত্রের দিকে একটু বেশি লাগছে। এমনি কোনো সমস্যা নেই, কারণ আমি রেলওয়ে সার্ভিস করি। আমার প্রত্যেক দিনই আমাদের টেম্পারেচার থার্মাল স্ক্যানিং করে মাপা হয়, টেম্পারেচার একদমই ঠিক আছে, এমনি আলাদা কোনো সমস্যা নেই। আমি নুন জল দিয়ে গার্গেলও 2-3 বার করেছি, গরম জলও মাঝে মধ্যে খাচ্ছি, কিন্তু ব্যথাটা রাতের দিকে একটু বেশি থাকছে, আর সারাদিনই অল্প অল্প করে একটু গলায় একটু ব্যথা করছে। স্যার যদি কিছু পরামর্শ দেন আর কি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, ডক্টর বিশ্বাস বলছেন। উনি রেলে যখন আছেন ওখানে তো নির্দিষ্ট চিকিৎসকরা থাকে, ওখানে প্যানেল থাকে একজন চিকিৎসকের, তারা কথা বলে নি। এবার যেটা হচ্ছে নির্দিষ্ট চিকিৎসকের সাথে কথা বলে ওনার হয়তো অ্যান্টিবায়োটিকের একটা প্রয়োজন আছে, আর যদি এটা অসুবিধাটা চলতে থাকে তাহলে কিন্তু ওনার চিকিৎসকের সাথে কথা বলে সেরকম হলে একটা কোভিড টেস্ট করিয়ে নিলে ভালো। এখন এটাই মানে করোনা মানে করা হচ্ছে যে কোভিড টেস্টে একটা করিয়ে রাখা, তো সেটাই ডক্টর বিশ্বাস বলছেন। আপনার ক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই এটা করে নিতে পারেন। যেটা বলছিলাম ডক্টর বিশ্বাস, যে আগামী দিন চিন্তা করে আমাদের সচেতনতাটা আরও বাড়াতে হবে, এবং এই যে ইনস্টিটিউশনস খুলবে, তো সেক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ আমাদের নিতে হবে সেটা আমি একদম বাড়ি থেকে ইনস্টিটিউশনস পর্যন্ত বলছি। দেখুন, একটা হচ্ছে মাস্ক। শিক্ষক বা শিক্ষিকা যারা আছেন তাদেরকে একটু অল্প বিস্তর ডাক্তারি বিষয়ে, আমি গভীরভাবে বলছি না, সামান্য কিছু জ্ঞান রাখতে হবে যে কোনো ছাত্রছাত্রীর কোনো অস্বাভাবিক উপসর্গগুলো হচ্ছে কিনা, তাহলে স্কুলে ঢুকতে দেওয়া যাবে না। কারণ এটা বাড়ির লোকের সাথে কথা বলে, অভিভাবকের সাথে কথা বলে করতে হবে। তার সাথে হচ্ছে চক্রাকারে ক্লাস হোক, কিন্তু একই সাথে অনেক সংখ্যাটা যেন বেশি না থাকে, কারণ বেশ কিছুটা দূরত্ব রেখে কিন্তু ক্লাস করানো, সেইটা হলে আমার মনে হয় করা যাবে। আর স্কুলটা প্রত্যেক দিন শুদ্ধিকারক ব্যবহার করা, ছাত্রদের মধ্যে সচেতনতাটা আনা, এখানে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের একটা বড় দায়িত্ব থেকে যায়, এবং আশা করি তারা পালন করবেন। আর যাতে তাদের বার্তাটাই অভিভাবকরা আর ছাত্ররা অনুসরণ করে, তাহলেই কিন্তু পথটা আরো সুদৃঢ় হবে, আর মানে প্রশমিত হবে আমাদের যে বার্তাগুলো। একদমই তাই। তবে আমাদের প্রথম থেকেই যেমন আলোচনা ছিল ডক্টর বিশ্বাস, যে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যে কোনো রকম খাওয়া দাওয়া, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গায়, কারণ স্যানিটাইজেশনের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এতদিনে মানুষের মধ্যে এটা প্রবেশ করেছে আশা করা যায়। আমরা সম্প্রতি দেখলাম শহর কলকাতার বুকে ছুটে চলেছে দৈত্যাকার মিস্ট ক্যানন, যার মাধ্যম দিয়ে স্যানিটাইজেশন চলছে। তো সবাই আমরা চাইবো যেটা সুস্থ একটা দিকে আমরা ফিরে পাই। তবে প্রশ্ন হচ্ছে যে এই যে স্যানিটাইজেশন নিজের এবং তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা, স্নান করা বারবার করে ফিরে এসে, সেই দুটোর মধ্যে তালমেল রাখাটা কতটা জরুরি? দেখুন, শুদ্ধিকরণ প্রক্রিয়া আমাদেরকে মানতে হবে। এটা যুগ যুগে ছিল, যুগ ধরে আমরা মান্যতা দিইনি, কারণ আমরা এটাকে মর্মগ্রহণ করতে পারিনি যে একটা ছোট্ট পদার্থ কিভাবে আমাদের সারা বিশ্বকে একটা ত্রাসের সৃষ্টি করবে। তো আমরা এখন সদাই মরি ত্রাসে, এই কারণেই আমরা এত গুরুত্ব দিচ্ছি এবং আমরা এত স্যানিটাইজেশন করছি। এগুলো ছিল, কিন্তু এগুলো গুরুত্ব দিইনি, এগুলোকে মনে করিনি যে খুব একটা দরকারি উপাদান বলে। কিন্তু এখন এই উপাদানগুলোকে আমাদের সাথে সঙ্গে করে নিয়ে চলতে হচ্ছে। সেই অবস্থাতে আমাদেরকে আরো দৃঢ়চেতা মনোভাব রাখতে হবে যে আমরা শুদ্ধিকরণ প্রক্রিয়াটাকে মানব, স্নানও যেরকম করব, হাতে সাবান জলও ব্যবহার করব, জায়গাটা পরিচ্ছন্ন রাখব। আর একটা ছোট্ট প্রশ্ন, অনেকেই জানি না, আপনাকেও হয়তো অনেকে করে থাকতে পারেন, যে আমাদের প্রত্যেকেরই বাড়িতে অন্যতম সদস্য হিসেবে কিছু পোষ্য থাকে। তো সেই পোষ্যদের নিয়েই আমাদের জীবনধারা, এবং তারা মানে পোষ্য বলছে কিন্তু তারা অনেক সময় অনেকটাই কিন্তু আমাদের অনেকটা বেশি হয়তো পরিবারের সদস্য। তো এদের ক্ষেত্রে এদের মাধ্যম দিয়েও কি কোনো সমস্যা তৈরি হতে পারে? হ্যাঁ, তাদের জন্য দেখুন পশু চিকিৎসক আছেন। পশু চিকিৎসকের সাথে আপনি যদি যোগাযোগ করেন
কিছু ট্যাবলেট তারা খায়, তাতে অনেক সময় ডিওয়ার্মিং করতে হয়, কারণ কেঁচো থাকে তাদের শরীরে, সেইগুলো সরিয়ে দেওয়া, লালা থেকে যাতে কিছু না আসে। আমরা এখন মাস্ক পরিহিত হয়ে তাদের সেবা যত্ন করব। আমাদের কিন্তু স্পষ্ট বার্তা, আমি ডাক্তার হয়ে বলবো, সাথে পশু চিকিৎসক যিনি আছেন সে নিশ্চয়ই তাকে সাহায্য করবে। পশুর ক্ষেত্রে বলা, তবে মানুষের ক্ষেত্রে বলবো মাস্ক পরিহিত হয়ে করুন, অনেকটা আপনি সুরক্ষিত থাকবেন। একেবারেই তাই। এবং বিশেষ করে বলবো যে আমাদের যেভাবে করোনার একটু আগেই আপনি আলোচনার মধ্যে বলেছেন যে আরও বাড়বে, কারণ সংক্রমণ আস্তে আস্তে ছড়াচ্ছে। এবং আমরা সম্প্রতি চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেটের মৃত্যুতে আমরা সত্যিই দুঃখিত, এবং তার সঙ্গে সঙ্গে দুর্ভাগ্য যে উনি যে বাসিন্দা দমদমের, সেখানে লিচু বাগানের, সেখানে মানুষ আতঙ্কিত। বলছেন যে তারা বলছেন যে অনেকেই ওনার পরিবারে হয়তো আশেপাশে ঘুরেছে, হয়তো গতকালের ঘটনাকে যদি আমরা সামনে রাখি, যে ওই মোমেন্টে তারা ছোটাছুটি করেছে বা মানুষ ভাবছে গেল ত্রাস উঠে গেল, যে বোধহয় আমার হয়ে গেল। এটা কি আদৌ সঠিক, না মানুষের পাশে থাকাটা দরকার? মানুষের পাশে থাকাটা দরকার, মানুষকে বোঝানো দরকার। এই বোঝানোর দায়িত্বটা বিদ্বজনদের এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সেলিব্রিটি দিয়ে হবে না, সেলিব্রিটিটা কয়েক মিটার হেঁটে তারপরে বলবে টাটা, ওই টাটা টাকার মানুষকে শিক্ষিত করবে না, সচেতন করবে না। কিন্তু সাধারণ মানুষ, ওখানে স্থানীয় ক্লাব, তারাই অনেক বড় দায়িত্ব নিতে পারবে এবং সংগঠিত হয়ে তারা এই সমস্যাকে কিন্তু কাবু করতে পারবে। একদমই তাই। মানে সত্যি কথাই যে সংগঠিত হয়ে আমাদের সমস্যাকে কাবু করতে হবে। এবং অনেক ধন্যবাদ জানাবো ডক্টর বিশ্বাসকে। অসাধারণ কিছু গাইডলাইন্স আপনার তরফ থেকে আমাদের সমগ্র আমজনতার মধ্যে পৌঁছলো আমাদের চ্যানেলের মাধ্যমে। অনেক ধন্যবাদ। অবশ্যই আপনারা আজকে লড়াই করছেন, তার জন্য কিন্তু আজকে আমরা লড়াই করছি। আমরা মানে আমজনতা লড়াই করছে, এগিয়ে চলেছে। কারণ আপনি বলেছেন সংগঠিত হতে হবে, অর্থাৎ একত্রিত হতে হবে, ভয় না, ত্রাস নয়, পাশে থাকুন, সমস্যা থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা চালান, উদ্যোগী হন। তাহলেই একটা সুস্থ পৃথিবীর মুখ আমরা দেখতে পাবো আগামী দিনে। আজকের হাতে সময় নেই, অবশ্যই সতর্ক থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।